আসলে আমরাই আপনার মেয়ের ছবি পুলিশ স্টেশনগুলোতে সার্কুলেট করেছি। আপনি যে পুলিশ স্টেশনের মিসিং কমপ্লেন দাখিল করেছিলেন সেখান থেকে আমরা জানতে পারি, তারপর আপনাকে ইনফর্ম করি। কিন্তু ওর এই অবস্থা করলো কে? সেটা জানবার জন্যই আপনাদের পুলিশ স্টেশনে ডেকেছি। আমরা আপনাদের সাহায্য চাই। শৈলজার ব্যাপারে যা যা ইনফরমেশন আপনাদের কাছে আছে প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করুন। বাইপোলার ডিসঅর্ডার আছে ওর। ওর চিকিৎসাও চলছিল। কিন্তু ও পাগল ছিল না, যথেষ্ট সচেতন আর চালাক ছিল। কিন্তু এই অসুখটা হওয়ার পর থেকেই ছোট ছোট কথাতেই ও খুব রেগে যেত। আর স্যার, শেষ যেদিন আমাদের কাছে ছিল অদ্ভুত অদ্ভুত ব্যবহার করলো। আচ্ছা মশাই, এনিওয়েজ আমাকে অত কভার আপ করে বলার দরকার নেই। আমি জানি তুমি আমাকে একদম বোকা ভাবো, তাই না? হ্যাঁ বাবু, কাল দেখা করে তোমাকে খুব ভালো করে বোঝাবো সব। তুমি এখানে কি করছো? তুমি আমাকে ফলো করছো বুঝি? কেন মম, তোমার কি আমাকে ক্রিমিনাল মনে হয় নাকি? না না, তোর গলা পেলাম আর তোর দরজা তো কখনো বন্ধ থাকে না, তাই আমি ভাবলাম কিছু গিয়ে জিজ্ঞেস কিন্তু করি। কেন? আমার রুম, আমার দরজা, আমি খোলা রাখবো কি বন্ধ রাখবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আর তার উপর আমি ছোট বাচ্চা নই মা, যে তোমাকে সবকিছু বলতে হবে, কার সাথে কথা বলছি, কি কথা বলছেন। ও গড! এর কয়েকদিন পরে ও ঘরে রাখা টাকা পয়সা গয়না সব নিয়ে জানি না কোথায় চলে গেল। তার মানে পালিয়ে গেল? এই স্কেচটা ভালো করে দেখুন। এটা কি তারই ছবি যার সাথে ও পালিয়েছিল? না স্যার, আমরা ওকে চিনি না। ভালো করে দেখুন। একে আমি চিনি না। আমরা তো এটাও জানতাম না যে ও কোথায় গেল। আপনাদের মেয়ে এই ওষুধটা খেত নিজের অসুস্থতার জন্য। এটাই কি খেত? এটা ওই ওষুধ নয়। আমার মেয়ে কখনো কারোর কোনো ক্ষতি করেনি, না ওর কোনো শত্রু ছিল। তবু এসব। শাওলির উপর হওয়া এই প্রাণঘাতী হামলায় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এই পুরো মামলার প্রাইম সাসপেক্ট বলা যেতে পারে যে শাওলির এই পরিস্থিতির জন্য যাকে সন্দেহ করা যেতে পারত সে আজ থেকে 3 বছর আগে মারা গিয়েছে। এই কেসের ফাইল রোজ ঘটে চলা অপরাধের ফাইলের নিচে চাপা পড়ে যাচ্ছিল, আর হয়তো সারা জীবনের জন্য সেখানেই চাপা পড়ে থাকতো যদি না এই ঘটনা 6 মাস পর এর সঙ্গে মিলে যাওয়া আরও একটি ঘটনা প্রকাশ্যে না আসতো। তুমি এখান থেকে যাবে না পুলিশকে ডাকবো? সাহেব, আমি এমন কিচ্ছু করিনি। আমি কোনো টাকা চুরি করিনি সাহেব। আমি মিথ্যে বলছি না সাহেব। তুমি সহজে বলবে না, দাঁড়াও, আমি এখনই আমি পুলিশকে মিথ্যে ডাকছি, বলছি না। সব জানা যাবে। বাদ দে তো দাদা, যদিও টাকা খরচাই করে ফেলে থাকে, পুলিশকে ডাকলে তো আর সে টাকা ফেরত পাবো না। তোর ব্লাড প্রেশার এমনিই বেড়ে আছে, প্লিজ এটা আর বাড়াস না। ঠিক আছে, তোমাকে যদি এখানে আর দেখি না পুলিশের হাতে তুলে দেবো। যাও এখান থেকে। কি হচ্ছে এসব? কিছু না, আমি দেখছি, তুই জানা। আন্টি, জ্যোতি আছে বাড়িতে? না, ও বিজি আছে, ওর বিয়ে তো। আমারও কানেকশন আছে রয়্যাল ফ্যামিলির সঙ্গে। ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ।
এই নাও, এটা আমি আমার দাদার বাড়ি থেকে চুরি করেছি। এটা সেই টাকা যেটা উনি আমার মেয়ের বিয়ের জন্য রেখেছিলেন। আমার কাছে আর কোনো টাকা নেই। প্লিজ প্লিজ ওই ফটোগ্রাফস আমাকে দিয়ে দাও। এতে অসুবিধা আছে, কারণ আমি রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করি। ওখানে মুখের থেকে বেশি হাতে বোঝানো হয়। কেমন ধরনের মানুষ তুমি? জাহান্নামে যাও তুমি আর তোমার রয়্যাল ফ্যামিলি। প্লিজ প্লিজ দয়া করো আমাকে আর আমার মেয়েকে। ওই ফটোগ্রাফস ফিরিয়ে দাও আমাকে। কিন্তু এটা কি, শুধু 20,000 টাকা? আমি তো তোমায় 1 লাখ বলেছিলাম। ঠিক আছে, ছাড়ো, পরের সপ্তাহের মধ্যে পুরো টাকাটা যেন আমি পাই। আর ব্যবস্থা যদি না করতে পারো, তাহলে মনে রেখো তোমার সাথে আমি কি কি করতে পারি। গেট লস্ট, যাও। দাদা, ওই আমি গ্রামের জমিটা বিক্রি করতে চাই। কেন? হ্যাঁ, ওই জমিটা আমাদের দুজনের নামে। ওর মধ্যে আমি আমার ভাগটা বেচতে চাই। কিন্তু কেন? হ্যাঁ, টাকার কোনো দরকার নাকি? সমস্ত খরচ তো আমি চালাই। জ্যোতির বিয়ের ব্যবস্থা হয়েছে, তার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছি। যদি তোর আরো কিছু প্রয়োজন হয় তাহলে বল। না দাদা, তেমন কোনো ব্যাপার না। শুধু তোর উপর এর বেশি বোঝা চাপাতে চাই না। বোঝা? তোর স্বামীর মৃত্যুর পর তোদের দুজনের দায়িত্ব আমি নিয়েছি। আই এম সরি দাদা, আমি ওই জমিটা বেচবই। সরি। জ্যোতি, কি করছিস তুই এখানে? তোর আশীর্বাদ হয়ে গেছে, সামনেই বিয়ে। লোকে যদি এই সমস্ত ছেলের সঙ্গে তোকে কথা বলতে দেখে তাহলে কি ভাববে? মা, এরকম ধরনের ছেলে মানে? আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকেই এ আমার বন্ধু। হি ইজ আ গুড বয়। গুড বয়? খুব জ্ঞান না তোর গুড আর ব্যাড নিয়ে। আমি বলছি ভিতরে যা। মা, তুমি এরকম ব্যবহার করছো বলছি কেন? তো, ঘরে যা তুই। তোর সাহস কি করে হলো ওর সঙ্গে কথা বলা? ভয় পাচ্ছ কেন আন্টি? আমি তোমাকে বলেছিলাম তো আমার কানেকশন আছে রয়্যাল ফ্যামিলির সঙ্গে, দূরের। এত চিন্তা করার কিছু নেই। বাজে কথা বলিস না, আর নিজের গণ্ডির মধ্যেই থাক, বুঝেছিস? তাহলে কি করব? আমি আর থাকতে পারছি না আন্টি। মা বাবা ব্যাঙ্গালোর গেছে, আজ রাতে চলে এসো। 1 মিনিট, আমার কাছে আছে একটা জিনিস। না না, এটা আমার কাছেই থাকবে, শুধু তুমি চলে এসো। হ্যাঁ, আজ রাতে। ঠিক আছে আন্টি? ওকে, সি ইউ আন্টি। হে ভগবান, তুমি জ্যোতির বিয়েটা ঠিকঠাক করিয়ে দিও। আরে তুমি কাঁদছো? এখন কান্নার সময় এসছে নাকি? এখনো তো জ্যোতির কোণে বিদায় হবে, তখনও তো কাঁদতে হবে, তাই না? যখন আমি আসবো বর সেজে, তাই না? তখন। এখন না। না, ছেড়ে দে আমাকে। দাঁড়া, ছাড়। দাঁড়া।
মালা, সালি, আন্টি, আমি দেখাচ্ছি আমি কি করতে পারি। যখন ওর মেয়ে এই ফটোটা দেখবে না, মালা, delete. Shit. মালাকে দুজন ব্ল্যাকমেল করছিল। একজন ছিল অশোক, যে তার রহস্য গোপন রাখা দাম হিসেবে তাকে শারীরিকভাবে শোষণ করে চলেছিল, আর দ্বিতীয় ছিল সেই রহস্যময় ব্যক্তি যার পরিচয় এবার পুলিশ হাতে পেয়ে গিয়েছে। এই ব্যক্তি কি সুরিন্দারই ছিল? আর যদি হ্যাঁ হয়, তাহলে সে এমন কেন করছিল আর কোথায় ছিল? আর যদি সে সুরিন্দার না হয়ে থাকে, তাহলে সে কে? আর তার কাছে বাধ্য হয়ে মালার নেওয়া পদক্ষেপ কি ঠিক ছিল? আফসোস, যদি মালা আত্মহত্যা করার পরিবর্তে পুলিশের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে না আজ শুধু মালা বেঁচে থাকতো, বরং এই অপরাধীরাও পুলিশের কবজায় থাকতো। আচ্ছা, বলতে পারেন মালার সাথে কারোর কোনো ঝগড়া হয়েছিল বাড়িতে বা বাড়ির বাইরে কারোর সাথে? কয়েকদিন আগে আমাদের দুজনের মধ্যে একটা তর্ক হয়। আসলে আমাদের দুজনে একটা জয়েন্ট প্রপার্টি আছে, সেটা নিয়ে ওর ভাগটা বিক্রি করতে চাইছিল, আর আমি তার বিপক্ষে ছিলাম। কেন এই প্রপার্টি উনি বিক্রি করতে চেয়েছিলেন? ওনার কি টাকার দরকার ছিল? এই প্রশ্ন তো আমিও করেছিলাম ওকে, কিন্তু ও তো আমাকে কিছু পরিষ্কার করে বলেইনি। কদিন পরে আমার বোনঝি জ্যোতির বিয়ে ছিল, সমস্ত খরচ আমিই করছিলাম, এমনকি ব্যাংক থেকে লোনও নিয়েছিলাম। তাহলে মালার কেন টাকার দরকার ছিল? সেই রাতে আসলে কি হয়েছিল? মালা, কোথা থেকে এলি এত রাতে? কি হয়েছে? তুই বলছিস না কেন? মালা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? কি? আমায় ক্ষমা করে দিস, যদি কেউ বলিস যে ওর মাকে যেন ক্ষমা করে দেয়। কিন্তু কি হয়েছে? ওকে বলিস যে ওর মা ওকে খুব ভালোবাসতো। মালা, 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 জানি না স্যার কি কারণে ও এটা করলো, তাও আমারই চোখের সামনে। বেশ কয়েকদিন ধরে মা কিরকম ব্যবহার করছিল, ছোট ছোট কথায় বিরক্ত হতো। আর ওই দিন অশোকের সাথে কথা বলতে দেখে মা এতটাই রেগে গিয়েছিল। জানি না স্যার মা এমন কেন করছিল। আমি তো খুব শিওর যে মালা আন্টির কিছু একটা হয়েছিল। যখন থেকে জ্যোতির বিয়ে ঠিক হয়েছিল, জানি না কেন আমি যখনই জ্যোতিকে দেখতাম বা স্মাইল করতাম, মালা আন্টি এমনভাবে রিয়াক্ট করতো যেন আমি কোনো মনস্টার আর ওর বিয়ে ভেঙে দিতে চাই। কিন্তু আমি তো জ্যোতিকে নিজের সিস্টার মনে করি স্যার। সাহেব, আমি কোনো চুরি করিনি, তবুও আমায় কাজ থেকে ছাড়িয়ে দিল। কমলা, আমি জানি তুমি চুরি করনি, আমি তোমাকে হেল্প করব অন্য কাজ জোগাড় করতে। ম্যাডাম, আপনি তো সবকিছু জানেন, তাহলে একটু সাহেবকে বলুন না। কত বছর ধরে কাজ করছি এখানে, কেউ যদি কিছু জানতে পেরে যায় তো এলাকায় আমার নাম পুরো খারাপ হয়ে যাবে ম্যাডাম। আমি বললাম তো, আমি তোমাকে অন্য কাজ জোগাড় করে দেব, বিশ্বাস করো আমাকে। কিন্তু ম্যাডাম, প্লিজ প্লিজ এখন এখান থেকে যাও। আমি এটা জানি না স্যার, যখন মালা ম্যাডাম এটা জানতো যে আমি কোনো টাকা চুরি করিনি, সেই কথাটা উনি সাহেবকে বললেন না কেন? স্যার, এটা একটা সিম্পল সুইসাইডের কেস। মালার সঙ্গে এমন কিছু হচ্ছিল বা আগে হয়েছিল যার জন্য ও খিটখিটে মেজাজের হয়ে গিয়েছিল। আরও একটা ব্যাপার, মালার তার দাদার সাথে প্রপার্টি বিক্রি করা নিয়ে ঝগড়া করা, যেখানে দাদাই মালার মেয়ের সমস্ত বিয়ের খরচা করছিল। স্যার, মালা ওর কাজের লোককে বলেছিল যে ও জানে ও চুরি করেনি,
কিন্তু রঞ্জিত যখন ওর কাজের লোককে বের করে দিল সেটার বিরোধিতাও করেনি। এর থেকে তো এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে মালার কোনো বিশেষ কারণে টাকার দরকার ছিল, ও নিজের বাড়িতেই চুরি করে আর অভিযোগ লাগায় কাজের মেয়ের ওপরে। হয়তো ওর আবার টাকার দরকার হয়েছিল। ও দাদাকে প্রপার্টি বিক্রি করার কথা বলল, দাদা যখন মানলো না ও সুইসাইড করে নিল। এই গল্পের শেষ সূত্র হয়তো সেই জায়গার সাথে জড়িয়ে যেই জায়গায় সুইসাইড করার আগে মালা লুকিয়ে গিয়েছিল। শোনো, একটা কাজ করো, মালার ফোন রেকর্ডস বের করো। স্যার, স্যার স্যার মালার সমস্ত কল রেকর্ড স্ক্যান করেছি। দেখা যাচ্ছে বেশিরভাগ নাম্বারই কোনো বন্ধুর বা আত্মীয় স্বজনের, শুধুমাত্র এই দুটো নাম্বার ছাড়া। স্যার, এই যে প্রথম নাম্বারটা আছে এটার সঙ্গে মালার ডাইরেক্ট কোনো কানেকশন নেই, কিন্তু প্রতি সপ্তাহে এই নাম্বারটা থেকে ফোন আসতো, আর এখন এই নাম্বারটা সুইচ অফ। আর দ্বিতীয়টা? দ্বিতীয় নাম্বারটা অশোকের। একটা কাজ করো, এই অশোককে একবার ডাকো, আর এই দ্বিতীয় নম্বরটা কার চেক করো। স্যার, স্যার আমার চল, ক্লাস আছে স্যার। চল ক্লাসে পড়ে যাবি। স্যার হয়েছেটা কি স্যার? স্যার কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে আমার ক্লাস আছে স্যার। চলো। মালা আন্টি কম্পিউটার শিখতে চেয়েছিল স্যার, তো দেখা করার টাইম ঠিক করা ছিল, আমি মেসেজ করেছিলাম স্যার। আচ্ছা, তুমি কোন রয়্যাল ফ্যামিলির ছেলে? সেটা তো স্যার আমি মজা করে বলতাম স্যার। মালা আন্টি যখনই আমাকে দেখতো তখনই বলতো যে তুমি রয়্যাল ফ্যামিলির মতো দেখতে, তাই আমিও কখনো কখনো মেসেজ করতাম স্যার। মজা করছি তোমার সাথে? আমরা সবাই মজা করছি তোমার সাথে? না তো ওই মেসেজগুলো দেখে কোনো মজা মনে হয়েছে, আর না ওই মেসেজগুলোর কম্পিউটার টিউশনের সাথে কোনো কানেকশন ছিল। মেসেজগুলো পড়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেগুলো কাউকে ধমকি দেওয়ার জন্য বা ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছে। চলো মোবাইল বের করো, মোবাইল দাও, ওর মোবাইলটা নাও আর সাইবার সেল পাঠাও, দেখা যাক কি বেরোয়। বের কর। স্যার আপনি চেক করে নিন, কিন্তু স্যার আপনি কিছু পাবেন না এতে। দেখাই যাক। একটা কাজ করো, একে বাইরে বসাও, আর যতক্ষণ না পারমিশন দেবো ততক্ষণ ওখান থেকে কোথাও নড়বে না। স্যার আপনি আমার সঙ্গে এরকম জোর জবরদস্তি করতে পারেন না। এটা প্রশ্ন নাকি ইনফরমেশন? দুটো কন্ডিশনেই তোমার কাছে মাত্র একটাই চয়েস আছে, হয় পুলিশের সাথে কোঅপারেট করো, না হলে সন্দেহজনক বলে গ্রেপ্তার করে লক আপে ঢুকিয়ে দেবো। কথাটা কানে ঢুকলো? যাও নিয়ে যাও একে, চোখে চোখে রাখবে। ওঠো। একটা কাজ করো, এই অশোকের বাড়ির লোকেদের খবর দাও, সবাইকে বসিয়ে বলো মালা আর ওর অ্যাফেয়ারের ব্যাপারটা। স্যার, আমরা যদি এরকম করি ব্যাপারটা কিন্তু শুধু এদের মধ্যে সীমিত থাকবে না, আর এই কথাটা যদি ছড়িয়ে পড়ে ওকে কলেজ থেকে রাস্ট্রিকেট করবেই। আর অপরাধীকে ধরতে গেলে যদি এই রকম কয়েকটা ছেলেকে আমাকে ইউজও করতে হয় তাতে আমার কিছু এসে যায় না। ফোন করো। স্যার, সাইবার সেলের সাথে আমার কথা হয়ে গেছে, কালকে সকালের মধ্যে রিপোর্ট চলে আসবে। ওকে, তারপর লক আপ, তারপর জেল, তোকে কিছু বলতে হবে না। স্যার, স্যার প্লিজ, স্যার আমি মালা আন্টিকে মারিনি স্যার। স্যার প্লিজ আমায় ছেড়ে দিন। একবার স্যার আমি টিউশন থেকে বাড়ি ফিরছিলাম, কি করছো? কেউ দেখে ফেলবে। আরে ম্যাথস আমার কাছে না খুব ডিফিকাল্ট লাগে। প্রফেসর সিনহা আছে না, ম্যাথস আমাকে এমন ভাবেই পড়াতো না, হ্যাঁ। উনি এতটাই ফানি, বিলিভ মি। হ্যাঁ দাদা, আর কি বলবো তোকে, একদিন তো আসছি। আর পড়াতে পড়াতে একদিন আচ্ছা আমি কি বলছিলাম যে বলবো আর তোকে। ম্যাথসের নোটস আছে তোমার কাছে, পেতে পারি? হ্যাঁ আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। রণবীর নামের একটা লোকের সঙ্গে চ্যাট করতো উনি, আর আমার মনে আছে লেখা ছিল ওতে কোনো রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে।
স্যার ভিডিও ছিল স্যার, বাড়িতে চুপচাপ থাকতে পারতো স্যার। কি দরকার ছিল বাইরে গিয়ে অ্যাফেয়ার করার? আর যখন করছিলই স্যার, আমি একটু ট্রাই করলাম, তাতে কি এসে যায়? আর স্যার সুইসাইড ও করেছে, এতে আমার কি দোষ বলুন? হ্যাঁ, তোমার কি দোষ? তুমি তো সরল সোজা, তাই না? এতক্ষণ পর্যন্ত তোমার উপর শুধু ব্ল্যাকমেলিং এর চার্জ লাগাবো ভেবেছিলাম, কিন্তু এর সাথে আত্মহত্যাতে উস্কানি দেওয়া আর প্রমাণ লোপাট করার জন্য চার্জও ধার্য হবে। আর যখন কোর্টে সাজা শোনানো হবে তখন নিজের কানেই শুনে নিও তুমি কি ভুল করেছিলে। যাও, নিয়ে যাও একে। স্যার স্যার, অশোকের ফোন থেকে ডিলিট করা ডেটা রিকভার করা গেছে। ফটোগ্রাফস, মেসেজেস, চ্যাট সব এই ফোনে ট্রান্সফার করে নিয়েছি। এটা কি দেখো, এটা এই ব্রেসলেটের উপর একটা চিহ্ন দেখা যাচ্ছে। আজকাল এসব বানানো হয় না স্যার, এগুলো খুব সূক্ষ্ম কাজের উপর করা হয়। আর এই যে চিহ্নটা দেখছেন না, এটা রাজস্থানের জালোরের রাজ পরিবারের চিহ্ন। জালোর রাজবংশ? রাইট স্যার। যে অ্যাকাউন্টের সঙ্গে মালা চ্যাট করতো সেও বলেছিল সে নাকি কোনো রাজ পরিবারের বংশধর। স্যার, ওই অ্যাকাউন্টটা ডিলিট করা হয়েছে, আর ওই অ্যাকাউন্ট রিলেটেড সমস্ত ফুটপ্রিন্ট ডিলিট করা হয়েছে। ওই অ্যাকাউন্টটা ট্রেস করা অসম্ভব। আর স্যার, দ্বিতীয় যে নাম্বারটা ছিল যেখান থেকে প্রতি সপ্তাহে মালাকে ফোন করা হতো, ওই নাম্বারটা ট্রেস করা গেছে। ওই নাম্বারটা নয়ডার কোনো শশী বর্মনের। এই বর্মনকে ডাকো, ওর এই সুইসাইডে কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। স্যার, আগে স্যার, এটা আমারই নাম্বার, যার বিল আমার মোবাইল ইউসেজের থেকে অনেক বেশি আসছিল। স্যার, এই ব্যাপারটা নিয়ে মোবাইল কোম্পানির সাথে আমার ডিসপিউটও চলছে। স্যার, আমি যখন আইটেমাইজড বিলটা দেখলাম তখন তার মধ্যে আমি এরকম অনেকগুলো নাম্বার পেলাম যার সাথে আমার কোনো কানেকশনই নেই, আর কোনোদিন তাদের সাথে আমার কথাও হয়নি। সেটা কি করে সম্ভব? স্যার, আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু তারপর যখন রিসার্চ করলাম তখন আমি জানতে পারলাম যে এগুলো সব পসিবল। স্যার, ঠিক যেইভাবে কোনো হ্যাকার কোনো কম্পিউটার বা ইমেল অ্যাকাউন্টকে হ্যাক করতে পারে, ঠিক একই রকম ভাবে কোনো একটা সিমের ক্লোন বানিয়েও হ্যাক করা সম্ভব। মানে আপনি মালা নামের কোনো মহিলাকে চেনেন না? না স্যার। ঠিক আছে মিস্টার বর্মন, আপনি এখন যেতে পারেন। যদি আপনাকে আবার দরকার হয় তাহলে কিন্তু আপনাকে আসতে হবে। নিশ্চয়ই, শিওর, থ্যাংক ইউ। লোকটাকে একটু চোখে চোখে রেখো। এখন আমাদের কাছে একটাই বিষয় বাকি আছে, সেটা হলো অশোকের মোবাইল থেকে রিকভার করা রণবীরের ফটো। ফটোগ্রাফটা খুব একটা বেশি পুরনো নয়, কিন্তু সুরিন্দরের মৃত্যু তো আজ থেকে প্রায় 3 বছর আগে হয়ে গিয়েছিল। তাহলে এটা কি করে হতে পারে? সুরিন্দর? একদম ঠিক, এর নাম সুরিন্দর। আর আজ থেকে প্রায় 6 মাস আগে একটা কেসের ব্যাপারে মুম্বাই পুলিশ একে এখানে খোঁজাখুঁজি করছিল। দেখুন ইন্সপেক্টর বাবু, প্রত্যেকটা পজিশনই খুব ক্রিটিক্যাল। কেউ ইচ্ছে করেই ওর মাথার পিছনে ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। নিজের আনস্টেবল মেন্টাল কন্ডিশনের জন্য এই মেয়েটি যেসব ওষুধ খেত সেটা এক্সট্রিমলি হেভি ডোজে ছিল। কেউ একজন আছে যে ওকে এই হাই ডোজের ওষুধগুলো দিচ্ছে। খোঁজ নেওয়া বাদে ওর স্বামী আছে কিনা। দেখে মনে হচ্ছিল যে স্বামীকে ওই মহিলা খুঁজে চলেছিলেন, বাস্তবে তার কোনো অস্তিত্বই ছিল না। স্যার, এটা জালোর রাজ পরিবারের আংটি। রাজামশাইয়ের ওখানে ওনার গাড়ি ধোয়ার কাজ করত। যখন আমরা মহলে হওয়া একটা চুরির জন্য তদন্ত করছিলাম তখনই এর মৃত্যুর খবর পাই। আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি যেটা সুরিন্দরই আর বেঁচে আছে, বা হতে পারে ওর মতনই দেখতে অন্য কেউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। আরে এই লোকটা আসলে কে বলো তো? লোকটা প্রথমে মুম্বাইয়ে ক্রাইম করে, তারপর দিল্লিতে, আর দুটো ক্রাইমেই মহিলা যুক্ত। জালোর রাজবংশের চিহ্নটা ভালো করে ব্যবহার করে, আর ওর সাথে পরিচয় হওয়া সমস্ত মহিলাকে রাজবংশের সদস্য হিসাবে পরিচয় দেয়। ওর মুখটা ছাড়া এটাই দ্বিতীয় জিনিস যেটা মুম্বাই আর দিল্লির ব্যাপারটাকে কানেক্ট করে। এটা বের করতে হবে যে শাওলির সাথে ও করেছিলটা কি। মুম্বাইয়ের শাওলির কেসের মতোই দিল্লির মালার কেসের তারও রাজস্থানের জালোয়ারের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছিল, কিন্তু জালোয়ারের সুরিন্দর, যার উপরে এই দুটো মামলায় যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছিল, সে 3 বছর আগেই মারা গিয়েছে। তাহলে কি অপরাধী অন্য কেউ? এই অপরাধের আসল পরিচয় এখনো পর্যন্ত হয়তো জানা যায়নি, কিন্তু একটা কথা একদম স্পষ্ট ছিল যে সে যেই হোক না কেন খুবই হুঁশিয়ার আর চালাক ছিল। এতটাই চালাক ছিল যে সে মালার সঙ্গে কথা বলার জন্য নিজের নয় বরং অন্য একজন ব্যক্তির সিম কার্ড ব্যবহার করেছিল, তাও সেটা ক্লোন করে। আর মালার মৃত্যুর ঠিক পরেই সে ইন্টারনেট এবং চ্যাটিং সাইট থেকে সব ক্লু মুছে ফেলেছিল, যার মাধ্যমে পুলিশ তার কাছে পৌঁছতে পারে বা পৌঁছানোর চেষ্টা করতে পারে। এ কোনো সাধারণ অপরাধী ছিল না,
তাই একে ধরার জন্য পুলিশকে অনুসন্ধানের জন্য ব্যবহার করা সাধারণ নিয়ম ছেড়ে দিয়ে অন্য পন্থা অবলম্বনের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার, থ্যাংক ইউ। স্যার মুম্বাই পুলিশ কিছু জানালো? অনেক কিছু। এই লোকটা কোনো মহিলাকে নিজের প্রেমের জালে ফাঁসায়, তাকে ব্যবহার করে আর তারপর তাকে ছেড়ে অন্য কোনো মহিলা শিকারের দিকে হাত বাড়ায়। দিল্লির মালার আগে এ মুম্বাইয়ের শাওলিকে নিজের শিকার বানিয়েছিল, আর এখন নিশ্চয়ই এ অন্য কোনো শিকারের সন্ধান করছে। ও নতুন কোনো মহিলার জীবন নিয়ে ছিনিমিনি খেলার আগে আমাদের একে ধরতে হবে। কিন্তু স্যার আমাদের কাছে এর বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ বা লিড নেই। কিন্তু আমরা এর সম্বন্ধে দুটো বিশেষ জিনিস জানি। প্রথমত, ও চ্যাটিং সাইট থেকে কোনো শিকার খোঁজে, যেমন মালাকে ও খুঁজেছিল। আর দ্বিতীয় সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো ওর ফটোগ্রাফ। আর এছাড়াও এর সম্বন্ধে আমরা এটাও জানি যে এখনো অবধি দিল্লি আর মুম্বাইয়ের মতো বড় শহরের মহিলাদেরই নিজের শিকার বানিয়েছে। হয়তো এইবারও ও এইরকমই কোনো বড় শহর বাঁচবে। একটা কাজ করো, সুরিন্দর বা রণবীর যাই এর নাম হোক না কেন, এর ফটোকে এনলার্জ করে ইন্ডিয়ার সমস্ত মেট্রো সিটির পুলিশের কাছে পাঠাও, আর তাদেরকে বলো যে প্রত্যেকটা থানার সাথে এই ফটোগ্রাফ যেন শেয়ার করা হয়। স্যার ইন্টারনেটে প্রোফাইল তৈরি করা খুবই সহজ। যে কেউ নিজের পরিচয় লুকিয়ে মানুষকে অন্ধকারে রাখতে পারে, তার বিশ্বাস অর্জন করে তার সুযোগ নিতে পারে, তাকে তার শিকার বানাতে পারে। সুরিন্দরও মালার সঙ্গে এটাই করেছিল, আর পুলিশ এখন তার সেই চালকেই তার বিরুদ্ধে ব্যবহার করতে চলেছে। যুবতী এবং সুন্দর দেখতে মহিলা পুলিশ অফিসারদের মিথ্যে প্রোফাইল তৈরি করে সেগুলো আলাদা আলাদা চ্যাটিং সাইটে অ্যাক্টিভ করে পুলিশ সুরিন্দরের সামনে টোপ দিয়ে রেখেছিল। বরং এটাও বলা যায় যে অন্ধকারে একটা তীর ছোড়া হয়েছিল, যেটা নিশানায় লাগা বা না লাগার সম্ভাবনা দুইই ছিল। আর সেই সঙ্গে পুলিশ ভীষণভাবে অপেক্ষা করছিল শাওলির জ্ঞান ফিরে আসার, যাতে তাদের এই তীর নিশানায় যদি না লাগে তাহলে অন্তত শাওলির সাহায্যে তারা এই ধূর্ত অপরাধীকে ধরতে পারবে। আর তখনই একদিন ডক্টর, কি হলো শাওলি? হয়তো আপনাদের প্রার্থনার ফল ফলেছে। আপনাদের মেয়ে কোমা থেকে বেরিয়ে এসেছে। শি ইজ আউট অফ কোমা। স্যার, পুনে থেকে কেউ আমায় একটা রিকোয়েস্ট পাঠিয়েছে। এই দেখুন। এই দেখুন স্যার, এই যে প্রোফাইল, এর বাকি ডিটেইলের সাথে আমাদের টার্গেটের অনেক মিল রয়েছে। গুড, চ্যাটিং শুরু করো, কিন্তু স্যার। একদম তাড়াহুড়ো করবে না। Okay. একটু এদিক ওদিক হলেই কিন্তু ও সন্দেহ করবে। প্রচন্ড ধূর্ত ও। Okay, শুরু স্যার। করো। ইনভেস্টিগেটিং টিমের এই বিষয়ে প্রায় বিশ্বাস ছিল যে এই মহিলা পুলিশ আধিকারিকদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আর তাদের সঙ্গে চ্যাটিং করছে সুরিন্দরই। কিন্তু পুলিশ তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিতে চাইছে না। আর এখন সুরিন্দরের খোঁজে 3টে আলাদা আলাদা রাজ্যের পুলিশ জয়েন্ট অপারেশন শুরু করেছে। অপেক্ষা ছিল শুধুমাত্র সুরিন্দরের তরফ থেকে কোনো ভুল, যেটা সে করেছিল। ম্যাম, দিস ইজ ফর ইউ। আপনার জন্য কেউ পাঠিয়েছে এটা। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যিনি পাঠিয়েছেন উনি আসেননি। ম্যাম, অ্যাকচুয়ালি উনি এটা পাঠিয়েছে আপনার জন্য। আমি আসি। শিওর। নিজের প্রোফাইলের থেকেও আপনি অনেক বেশি মিষ্টি। আই হোপ আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করব না। ম্যাম, ক্যান আই সার্ভ? শিওর।
মাই সিনসিয়ার অ্যাপোলজি আপনাকে অপেক্ষা করানোর জন্য। নো প্রবলেম। গার্লিক ব্রেড উইথ ক্রিম। ডু ইউ লাইক টু হ্যাভ এনিথিং মোর? নো থ্যাংক ইউ। Give the previous order. Okay. Cheers. চিয়ার্স। তবে খাবার দাবারের ক্ষেত্রে আপনার চয়েস কিন্তু একদম অন্যরকম, একদমই শ্যাম্পেনের মতো। ফুড অর লাইফস্টাইল, আমি বেস্ট জিনিসগুলোই ভালোবাসি। এমনিতেও আমার মনে হয় লাইফে কখনো মানুষকে একদমই নিচে নামতে নেই। কারেক্ট, আমারও একই চিন্তাধারা। সো নিজের ব্যাপারে কিছু তো বলেননি। লেডিজ ফার্স্ট। যদি আমি নিজের ব্যাপারে এখনই সব বলে দিই তো পরে কিছু বলারই থাকবে না, আর এই ডেটের আসল মজাটাই চলে যাবে। আপনাকে দিয়ে শুরু হোক। ভীষণই ইন্টারেস্টিং। ঠিক আছে, চলুন আমাকে দিয়ে শুরু করা যাক। আমার নাম তো জানেনই আপনি, তার উপরেও রাজস্থানের রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করি আমি। ওদের চিন্তাভাবনা একটু ব্যাকডেটেড ছিল, তাই আমি নিজেকে ওদের থেকে আলাদা করে নিই, আর এখানে পুনাতে আমি শিফট হয়ে যাই। আর তাছাড়া ইউ নো হোয়াট, আজ আপনার সাথে প্রথমবার দেখা হচ্ছে, আর আপনার সাথে দেখা হয়ে এটা মনে হচ্ছে না যে প্রথমবার দেখা হলো, তাই তো? আসলে আমাদের চিন্তাধারার সাথে ফিলিংসগুলো অনেকটা মিলে যায়। তাহলে আমাদের আবার দেখা হচ্ছে, রাইট? হ্যাঁ একদম। কিন্তু এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষ থাকবে না, শুধু আমরা। হোয়াটসে? কিন্তু আমার মনে হয় যে সেই ডেটটা করার আগে আমাদের একে অপরকে ভালোভাবে জানা উচিত, কারেক্ট? আচ্ছা চলুন আপনার নাম দিয়ে শুরু করা যাক। আপনার নাম? জয়াং, রণবীর, মধুর, নাকি সুরিন্দর? কে 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 আপনারা? পুলিশ, তোর আসল নামটা তুই পুলিশ স্টেশনে গিয়েই বলবি। চল 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 চল। দেখুন বস। দেখুন, আমি বলছি আপনারা আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবেন না। আমরা জানি। তাহলে তাহলে ছেড়ে দিন আমাকে। এভাবে তোকে কি করে ছেড়ে দিই সুরিন্দর? বাকি জানো তোর নাম? আমাদের কাছে অনেক কিছুই আছে যা তোকে অপরাধী প্রমাণ করে দেবে। জানতে চাস কি? কে কে এই মেয়েটা? আমি তো চিনি না। এই সে, এই সে। কেন করলেন আমার সাথে? কেন করলেন? কেন করলেন? কেন করলেন? আমার জীবনটা শেষ করে দিয়েছে। ছাড়বো না, ছাড়বো না, মেরে ফেলবো। আস্তে আস্তে নিয়ে যাও, নিয়ে যাও ওনাকে, নিয়ে যাও। কেন করলে আমার সাথে? কেন করলে? এটাই সেই মেয়ে তো যাকে তুই ভুল ওষুধ দিতিস, যাকে তুই অ্যাটাক করেছিলি? হ্যাঁ, এই তো সেই। ও বেঁচে আছে দেখে আশ্চর্য হচ্ছিস? নে বল, বল। আমি রয়্যাল ফ্যামিলিতে জন্মগ্রহণ করিনি, কিন্তু আমি তো রাজার মতো বাঁচতে পারতাম। এর জন্য আমি একটা প্ল্যানিং করেছিলাম। আমার গাড়িটাকে খাদের মধ্যে ফেলে দিই আর সব গয়না নিয়ে ওখান থেকে আমি পালিয়ে যাই। তারপরে শাওলিকে আমার প্রেমের জালে ফাঁসাই। ওর থেকে সব টাকা নিয়ে নিই আর সব সময় মেডিসিনের ওভারডোজ দিয়ে যেতাম, কারণ আমার যেন একটাও প্রমাণ না থাকে। কিন্তু শাওলি আমায় হঠাৎই দেখে ফেলে। হ্যাঁ, এই তো আর একটুখানি পথ, এক্ষুনি পৌঁছে যাব। মধুর, 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 আমি মধুর, আমি। এটা কে? না না, কেউ না। মধুর, 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 দরজাটা খোলো। মধুর, 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 দাঁড়াও। আমি মধুর, 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 দরজা খোলো। মধুর, দাঁড়াও। মধুর। শাওলি আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালো, আর আমি একদমই চাইতাম না যে কোনো ট্রেস আমি ওখানে ফেলে যাই। তাই ওর মৃত্যুটাকে অ্যাক্সিডেন্টাল করানোর জন্য আমি প্ল্যান করি। আমি ওর বাড়িতে পৌঁছই।
তুমি তুমি এসে গেছো জানো এখানে এখানে সবাই আমাকে পাগল বলতো যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। আমাকে ঠকাচ্ছ তুমি, তুমি আমায় ভালোবাসো না। কিন্তু তুমি জানো আমি সবাইকে বলে দিয়েছি যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। দেখো তুমি এসে গেছো, তুমি এখন এসে গেছো তো এখন আমি সবাইকে বলবো যে আমার স্বামী এসে গেছে। দেখো সবাইকে বলবো। আমি সেদিন অনেক কথা শোনাচ্ছিল তো, আমি এবার গিয়ে সবাইকে বলবো, সবাইকে বিশ্বাস করিয়ে দেবো। আমি ওই দিন তো আমাকে খুব বলছিল সবার মুখ বন্ধ হয়ে যাবে। ওই দিন খুব বলছিল আমাকে পাগল বলছিল না, আজ আমি সবাইকে দেখিয়ে দেবো। আমি শাওলির চিৎকার শুনে ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছি ও মরেই গেছে। তারপর আমি ওখান থেকে পালিয়ে যাই। আর মালা? অনলাইন চ্যাটিং সাইটে আমাদের দুজনের দেখা হয়। ঠিক সেভাবে যেভাবে তুমি শাওলিকে পেয়েছিলে, যেভাবে তুমি শাওলিকে ব্যবহার করেছো, ঠিক সেইভাবে তুমি মালাকে ব্যবহার করেছো, ওকে ব্ল্যাকমেলও করেছো। হ্যাঁ, এই দেখো কত সুন্দর পোর্টফোলিও তোমার। হ্যাঁ, সেক্সি না? এটা আমার জন্য নয়, ফটোগ্রাফারের জন্য দরকার। মানে বলছি যে ভালো ফটো তুলতে পারে। দেখো দেখো নিচে দেখো, তুমি লাভলি। দেখো আমার সঙ্গে কতটা ক্লোজ তুমি। আর এটা দেখো, এটাতে তো শুধু টাকার অভাবের জন্য স্যার আমি এসব করতে বাধ্য হয়েছি। শুধু একটা ভালো জীবন তৈরি করতে চেয়েছি নিজের, যেটা মহিলারা আমাকে দিতে পারতো। ব্যাস সেই কারণে। তো এই সমস্ত তুমি টাকার জন্য করেছো? কোথায় টাকা? কোথায় কোথায়? অবশেষে তিনটে আলাদা আলাদা রাজ্য, মহারাষ্ট্র, দিল্লি আর রাজস্থান পুলিশের নিজেদের মধ্যে সহযোগিতা আর তাদের কয়েক মাসের পরিশ্রমের পর সুরিন্দরকে গ্রেফতার করা গেল। শাওলি প্রাণে বেঁচে গেল, কিন্তু মালাকে বাঁচানো গেল না। তবে সুরিন্দরের গ্রেফতারির সঙ্গেই সেই সব মহিলাদের জীবন নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো গেল যারা সুরিন্দর স্বাধীন থাকলে তার শিকার হতে বাধ্য হতো। আর সোশ্যাল নেটওয়ার্কিং এর যুগে তো এখন ভীষণই প্রয়োজন হয়ে পড়েছে যে কারো কাছে যাওয়া বা কাউকে নিজের কাছে আসতে দেওয়ার মাঝে অন্তত একটু সময় দেওয়া উচিত। কারণ এটা সেই মাধ্যম যেখানে আপনি ততটাই দেখতে পারেন যতটা আপনাকে দেখানো হয়। এই কাহিনী একটা শিক্ষা সেই সব মানুষদের কাছে যারা কোনো রকম পরীক্ষা নিরীক্ষা না করেই কারো উপর ভরসা করে বসে। অন্যের সঙ্গে প্রতারণা করার জন্য, তার ক্ষতি করার জন্য এখানে যে কোনো ব্যক্তি তার নিজের ছবি না দিয়ে প্রোফাইলে অন্য ছবি দিতে পারে। এই অবস্থায় মস্তিষ্কের কথা না শুনে শুধুমাত্র মনের কথায় চলে যে কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে তাড়াহুড়ো করা ভীষণই বিপজ্জনক হতে পারে, আর অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও। তাই সতর্ক থাকুন আর কারো উপর বিশ্বাস করার আগে তার আসল পরিচয় এবং তার সঙ্গে যুক্ত সব তথ্য ভালো করে যাচাই করে নিন, কারণ আপনার সতর্কতাই আপনার সুরক্ষা। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।